নমস্কার। কবি অরুণ মিত্রের লেখা কবির কথা, কবিদের কথা, এই বই থেকে আমরা পড়াশোনা করছি। আগের দিন যত দূর অবধি পড়েছিলাম, আজকে তারপর থেকে পড়া শুরু করব। কবিতার কথা তো অশেষ কথা, একটা গলা কতই বা বলতে পারে। খণ্ড সময়ের পাত্র উপচে এত এত কথা উঠে আসে, যা কিছুতে দুই ঠোঁটে কুলায় না, অথচ পাঁজর ভাঙা চাপ চলে। এবং কবিতা, কি বলবো, জীবনের ভেতরে এমন অচ্ছেদ্য জড়ানো আছে যে তাকে তুলবে ফুলের মতন, রেখে দেবে তোড়া বেঁধে, গুণের হিসেব দেবে সমজদার কানে। তা তো মোটেই হবার নয়। এ এক গহন যাত্রা, এ এক দামাল স্রোত, এ এক শরীর পোড়ানো জ্বর, কিংবা সবশেষে সেই মৃত্যুর শীতল, যা আরও তাপ বুনে রাখে অন্য রক্তে, অন্য মাংসে। একটা জ্বলন্ত থেকে হাজার আগুন উঠে যায়, রাত্রিকে চিরে চিরে অরূপ মুখ দেখায়। তার দিকে কতবার যে কবিতার বিহ্বল তাকানো, আর তারপর স্ফুট অস্ফুটের ধ্বনি আমাদের কানে রাখা, মাটিতে বাজানো। রোদ্দুরের ধমকে কখন রহস্য লুকোয়, ক্ষীরের আর হাড়গোড়ের সময় ঝঙ্কার দিতে থাকে। লড়াই তুমুল বাজে কবিতার রন্ধ্রে রন্ধ্রে। রৌদ্ররাত্রি ধ্বনিত যে ঘর, সে তো কবিতার, আমাদেরই আজন্ম মায়াবী ঘর। যে অক্ষরগুলো হালকায় গম্ভীরে এতদিন এই পৃষ্ঠায় রাখলাম, তারা যা বলেছে, কি বলেছে? তারা কি একটুও উষ্ণতা দিয়েছে? জীবনের সামান্য নিঃশ্বাস যদি তারা এনে থাকে উচ্চারণে, কিংবা মৃত্যুর ভেতর দিয়ে মৃত্যুহীনতার অনুমান দিয়ে থাকে, যেমন আমরা কবিতার কাছে পাই, তবে জানব কিছু সার্থকতা পেয়ে গেল এই গরিব হাত, এই ফাঁকা ভাঁড়ারের হাত। সমস্ত শুভেচ্ছা আমি রাখি এই শেষ অক্ষরে, তার উদ্দেশ্যে যে এখন কণ্ঠে নেবে ভোরের রক্তিমে কবিতার পালক পাথর কথামালা। আমি থাকব প্রীতিতে, শ্রদ্ধায়, দ্রষ্টা শ্রোতা। কবিতার সমস্যা কবির ঘুম কেড়ে নেয়। তত্ত্বের কচকচি নয়, নিজেকে প্রকাশ করার ভাবনা। আদিকাল থেকে এই চলে আসছে কাব্যের সংসারে। একেই আমি বলবো আধুনিক কাব্যের সমস্যা। প্রত্যেক যুগেই তো সেই সময়ের নতুন কাব্য আধুনিক, এবং এ আধুনিকতা কোনো কালেই যায় না, সুতরাং সমস্যাও যায় না। তবে কাব্যের এই সমস্যা সম্পূর্ণভাবে কবিরই সমস্যা, আর কারো নয়। এ সমস্যার প্রকৃতি কি, এবং কিভাবেই বা কবি তার সমাধানে অগ্রসর হন? বহুতা সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির অভিজ্ঞতা এবং নতুন অনুভব ও উপলব্ধি কবিকে দিয়ে অন্য কথা বলাতে চায়। কিন্তু যেভাবে বললে তার প্রকাশ সম্ভব হয়, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া ছাঁচে আঁটানো যায় না। তখন লেখক নানান উদ্ভাবনে উদ্যোগী হন। অন্যরকম ছন্দ, বিন্যাস, অন্বয়, অন্যভাবে শব্দ স্থাপনা, নতুন শব্দ নির্মাণ, এমনকি বাক্যের মধ্যে নৈশব্দের প্রবর্তনা ইত্যাদি নানা উপায়ে তিনি শব্দ ও বাক্যের ব্যঞ্জনাকে প্রসারিত করে তার মনের কথা প্রকাশের চেষ্টা করেন। ভিন্নতর কিছু লেখবার চেষ্টা করতে গেলে
নিজের লেখাকে নিজের করে তুলতে গেলে একজন কবিকে কোন কোন দিকে নজর দিতে হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এটা স্থান, কাল, পাত্র অনুযায়ী এটা পরিবর্তনশীল। বহতার সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির অভিজ্ঞতা এবং নতুন অনুভব ও উপলব্ধি কবিকে দিয়ে অন্য কথা বলাতে চায়। আগে এইটা উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে, তারপরে সেই উপলব্ধি বা অনুভব নিজেই আপনাকে দিয়ে অন্য কথা বলাবার চেষ্টা করবে। কিন্তু যেভাবে বললে তার প্রকাশ সম্ভব হয় তা উত্তরাধিকার সূত্রে পাওয়া ছাঁচে আঁটানো যায় না। আমরা আমাদের আগের সময়ের, আগের শতাব্দীর, আগের কয়েক দশকের আগের কবিরা যেভাবে লিখে গেছেন সেইভাবে যদি আমি প্রকাশ করি তাহলে আমার নতুন সময়ের যে অভিজ্ঞতা, নতুন সময়ের যে উপলব্ধি তাকে প্রকাশ করা যাবে না। তখন লেখক নানান উদ্ভাবনে উদ্যোগী হন। তখনই লেখককে নতুন রাস্তা খুঁজতে হয়। অন্যরকম ছন্দ, বিন্যাস, অন্বয়, অন্যভাবে শব্দ স্থাপনা, নতুন শব্দ নির্মাণ, শব্দ তৈরি করে নিতে হয় কবিকে, এবং একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দকে আমি কিভাবে কবিতায় ব্যবহার করব সেই শব্দ স্থাপনা, শব্দসমূহের স্থাপনা বা উপস্থাপনা, এমনকি বাক্যের মধ্যে নৈশব্দের প্রবণতা, কথা বলার মধ্যেই নৈশব্দ থাকবে, নীরবতা থাকবে, স্পেস থাকবে, সেটা দিয়েও কবিতাকে একটি নতুন আঙ্গিক দেওয়া যেতে পারে। এরই পাশাপাশি এক কালাপাহাড়ি ভূমিকাও লেখক নেন, অর্থাৎ পুরনো যা কিছু আছে ভেঙে ফেলার প্রবণতা। তিনি আগেকার অনেক জিনিস ভাঙেন, পূর্বসূরীদের অনেক ছাঁদ এবং তার সঙ্গে জড়িত অনেক ধারণা। ভাঙা এবং করার এক দ্বৈত ভূমিকায় নামেন আধুনিক কবি। অবশ্য ভাঙা মানে ধ্বংস করা নয়, পথ বের করা। ঐতিহ্যকে বিলুপ্ত করে গোড়া থেকে আবার গড়ার পাগলামি কেউ করেন না। আমার সময়েরটা আমি শুরু করব, পুরনো সময়েরটাকে আমি আবার শুরু করতে যাব, সেরম পাগলামি কেউ করে না। এইভাবে একটা সমাধান লেখক করেন, কিন্তু এটা কখনোই স্থায়ী সমাধান নয়, হতেও পারে না। আবার পরবর্তীকালে যিনি আসবেন তিনি আবার আমার প্রবর্তিত যে উপায় অবলম্বন সেগুলোকে তিনি আবার ভাঙবেন, যদি তিনি ভিন্নতর কিছু করতে চান। কেননা পরিবেশ ও পরিস্থিতির বিবর্তন চলে, কবির আত্ম আবিষ্কার এবং পৃথিবী আবিষ্কার চলতেই থাকে। সুতরাং আবার সমস্যা এবং আবার সমাধানের চেষ্টা, এ এক সমাপ্তিহীন প্রক্রিয়া। তাছাড়া সৃজনশীল সত্তার অতৃপ্তি কখনো ঘোচে না। যে মুহূর্তে লেখক নিজের সৃষ্টিতে তুষ্ট বোধ করেন সেই মুহূর্তেই তিনি ফুরিয়ে যান। আমি খুব ভালো লিখছি, এই অনুভব যদি কবির মধ্যে এসে যায় তাহলে সেই কবি শেষ, তিনি আর নতুন কিছু করতে পারবেন না, তার সমস্যা আর থাকে না। সুতরাং তার মানস অভিযান বন্ধ হয়ে যায়। যার লিখতে গিয়ে যিনি সমস্যা বোধ করেন না তিনি নতুন রাস্তা খুঁজবেন না, আর নতুন রাস্তা যদি তিনি না খোঁজেন তাহলে তার এই মানস অভিযান বন্ধ হয়ে যাবে, আর যার মানস অভিযান বন্ধ হয়ে যাবে তিনি কবি হিসাবে মৃত। সমস্যাটা লেখকের নিজেরই, অন্য কারো নয়। আমার মনে হয় না কোনো কবি লেখার সময় পাঠককে মনে রেখে পরিকল্পনা করে লেখেন। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ থাকে আত্মপ্রকাশে। তিনি যেটা বলতে চাইছেন সেটা কিভাবে বলবেন সেটার দিকেই তার মন থাকে। পাঠক কিভাবে বুঝবে সেই দিকে তার মন থাকার কথা নয়। যদিও অনেকেই বলেন যে আপনি দুর্বোধ্য লিখছেন, আপনি দুরূহ লিখছেন, পাঠকের কথা ভেবে লিখছেন না, এরকম অভিযোগ অনেকেই করেন। কিন্তু অরুণ মিত্র বলছেন যে কবি যখন কিছু রচনা করবেন, অনুসন্ধান করবেন, নতুন করে উপস্থাপনা করবেন, তখন তিনি কিভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন সেইটি তার কাছে মুখ্য বিবেচ্য। পাঠকের কথা ভাবাটা তার কাছে মুখ্য বিবেচ্য নয়। এ অবস্থায় তিনি পাঠকের কথা অবশ্যই ভাবেন না, কিন্তু ধরে নেওয়া যায় সাধারণভাবে এই সংযোগের কথা তাঁর মনে আসে, আর লেখার পরে তো সে ভাবনা নিশ্চয়ই তিনি ভাবেন, নইলে তিনি পত্রিকায় লেখা ছাপাবেনই বা কেন,
আর গ্রন্থই বা প্রকাশ করবেন কেন? লেখার সময় কবি পাঠকের কথা ভাবছেন না, কিন্তু তার অজান্তে হয়তো তিনি পাঠকের সঙ্গে একটা সংযোগ রক্ষা করছেনও। আর যখন তিনি লেখাটা প্রকাশ করছেন কোনো পত্রিকায় বা বই আকারে, তখন তো তিনি পাঠকের কাছেই দিতে চাইছেন। তখন নিশ্চয়ই তিনি সেটার সংশোধন, পরিমার্জন, যা কিছু প্রয়োজন পাঠকের উপযোগী করে তুলবেন, এটা স্বাভাবিক। তাঁর রচনা বর্তমানে অথবা ভবিষ্যতে অন্যে পড়বে এ প্রত্যাশা না থাকলে তিনি তা করতেন না। তিনি যে তাঁর কবিতা অন্যদের পড়ে শোনান, তাও তো সামনাসামনি সাড়া পাবার আশা নিয়েই। সুতরাং পাঠকদের সম্বন্ধে তার অবজ্ঞা এবং উদাসীনতা এক কাল্পনিক ধারণা। পাঠককে অবজ্ঞাও করা যাবে না। পাঠক সম্পর্কে লেখক, কবি যদি উদাসীন থাকে, সেটাও সঠিক কথা নয়। বড় জোর বলা যায় কোনো কবি হয়তো পাঠক বলতে বিশেষ গুণান্বিত অল্প সংখ্যক পাঠকদের কথাই ভাবেন। সচেতন পাঠক, সমৃদ্ধ পাঠক যারা, প্রকৃত পাঠক যারা, তাদের কথা। কিন্তু পাঠকের উপস্থিতি কবির মনে থাকেই, সেটা 2-10 জন হোক বা 10-20 জন হোক বা 200-400 হোক। তবে কবিরা যখন নতুন পথে চলতে থাকেন, পাঠকদের সঙ্গে তাঁদের সংযোগ সহজ হয় না, এটাও ঠিক। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের রচনা পাঠকদের দুর্বোধ্য লাগে, কিন্তু আসলে তা দুর্বোধ্য নয়, আপাত দুর্বোধ্য। 2 কারণে এটা হতে পারে। প্রথমত, কবি নিজের বক্তব্য, মনোভাব, অনুভব, চিন্তা, মেজাজ সব কিছুই তার বক্তব্যের অন্তর্গত। কবির বক্তব্য নিছক ঘোষণায় বাধা থাকে না। প্রকাশ করার জন্য যে বাকরীতি অবলম্বন করেন, কবি যখন তার বক্তব্য প্রকাশ করার জন্য যে রীতি অবলম্বন করছেন, তা অভ্যস্ত বাকরীতি থেকে অল্প বিস্তর পৃথক। যেভাবে এতদিন কথা বলে আসা হয়েছিল কবিতার মধ্যে, এই কবিতার মধ্যে অন্য ভাষায় কথা বলছেন। অন্য ভাষা মানে এই বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা বা চলিত ভাষা, সাধু ভাষা, এরকম নয়। ব্যক্তি বিশেষের ভাষা, প্রকাশভঙ্গির ভাষা। তার সঙ্গে পরিচিত হতে পাঠকের কিছুটা সময় লাগে। দ্বিতীয়ত, পরিবর্তনশীল জীবন ও জগতের সংস্পর্শে কবির সংবেদন বাইরের ও ভেতরের যে অভিজ্ঞতার আহরণ করে এবং যা প্রকাশ করতে তিনি ব্যাপৃত হন, তার সাধারণ চেতনা প্রথমে খুব অস্পষ্ট তার মধ্যেই থাকে। অবশ্য উভয় ক্ষেত্রেই স্বভাবত কবির ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য জড়িত হয়, কিন্তু এই 2 বাধা ক্রমে সরতে থাকে। একদিকে প্রকাশ পদ্ধতির অপরিচয় দূর হয় এবং অন্যদিকে লেখক ও পাঠকের জীবন অভিজ্ঞতা এবং উপলব্ধি এক অন্তরঙ্গতার বৃত্তে এসে যায়। সুতরাং শেষ পর্যন্ত দুর্বোধ্য আর দুর্বোধ্য থাকে না। আমার বিশ্বাস, কোনো কবির যদি এমন প্রতিভা থাকে যে তিনি নানা রকম নতুন উপায়, নতুন উদ্ভাবন, নতুন প্রবর্তন দিয়ে তার ভাবনা উপলব্ধিকে তার নিজের দৃষ্টির কাছে অনেকটা প্রকাশিত করতে সমর্থ হন, তাহলে অন্যদের দৃষ্টির সামনে তা আজ বা কাল উদ্ভাসিত হবেই। পরবর্তী অংশে কবি অরুণ মিত্র লিখছেন, কবি ও পাঠকের সংযোগ বিষয়ে বেশ কিছু ভাববার আছে, বিশেষত আমাদের দেশের ক্ষেত্রে। একটা ভাবনা হলো নিরক্ষরতা সমস্যা। এদেশে 100-র মধ্যে 65 জন যেহেতু অক্ষর চেনে না, সেজন্য সব পঠন থেকে তারা বঞ্চিত। তাদের মধ্যে একটা অংশের যে কবিতার প্রতি স্বাভাবিক আকর্ষণ আছে তা ধরে নেওয়া যায়, কারণ কোনো বিশেষ শিল্পের প্রতি অনুরাগ মানুষের স্বভাবে থাকে, তার অক্ষর জ্ঞানের সঙ্গে সেটা সম্পর্কিত নয়। এই অংশের সঙ্গে সংযোগ আমাদের কবিদের সাধারণত হয় না। হলে যে কবিরা উৎসাহিত হবেন তা একরকম নিশ্চয় করে বলা যায়। যেহেতু এই 65% লোক অক্ষরের সঙ্গে পরিচিত নন, যখন কবি লিখছিলেন সেই তখনকার কথা বলছেন, পরিচিত নন, তাই তারা এই লিখিত কবিতাগুলিকে ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না। কিন্তু তারা যদি শোনেন, যেহেতু প্রত্যেকের মধ্যে একটা সংবেদনশীলতা আছে বা থাকা সম্ভব, বা এই 65%-এর মধ্যে কিছু জনের পক্ষে থাকা সম্ভব, তাই তারা যদি এটা শুনতে পান কানে, যেহেতু তারা পড়তে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে একটা সাড়া পাওয়ার সম্ভাবনা আছে।
কেননা এ যাবৎ যেসব বিশিষ্ট কবি এইরকম সংস্পর্শে এসেছেন তারা সাধারণ মানুষের মধ্যে কাব্য গ্রহণ ক্ষমতার অভ্রান্ত পরিচয় পেয়েছেন এবং সে অভিজ্ঞতা আমাদের জানিয়েছেন। এরই অন্য পিঠ হল সাক্ষরতা সমস্যা। প্রথম কথা এই যে পড়াশোনা করে পরীক্ষা পাশ করলেই কারো সাহিত্যবোধ বা সঙ্গীতবোধ বা চারুশিল্পবোধ বিকশিত হবে এমন ধারণা অত্যন্ত অবাস্তব। লেখাপড়া শিখলেই, একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই তিনি কবিতা বুঝবেন এমনটা নয়। যদিও আমাদের কবিতার পত্রিকাগুলিতে লেখার ক্ষেত্রে প্রাধান্য বা সমালোচনার ক্ষেত্রে যে প্রাধান্য দেওয়া হয়, অনুষ্ঠানগুলিতে যে সমস্ত ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় তারা এই সমস্ত একাডেমিক লাইনের লোকজন। হাস্যকরও বলা যায়, অত্যন্ত অবান্তর শুধু না, হাস্যকরও বলা যায়। একাডেমিক জগতের লোকেরা কবিতা বুঝবেনি, এটা হাস্যকর। বাস্তবিক পক্ষে কজন পাশ করা লোক এমনকি সাহিত্য নিয়ে পাশ করে থাকলেও শতপ্রণোদনে নতুন কবিতা অর্থাৎ নিরন্তর যা সৃজন চলছে সেই কবিতা পড়েন? যারা সাহিত্য নিয়ে পাশ করেছেন তারা সেই যে সময়ের সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন সেইখানেই তারা আটকে আছেন। তারা বর্তমান সময়ের যে সাহিত্যের যে প্রচলন, সাহিত্যের যে প্রবাহমানতা তার সঙ্গে তারা পরিচিত হন না বা হতে চান না। যারা পড়েন না তারা যে বিপুল সংখ্যাধিক তাতে সন্দেহ নেই। আসলে তারা একদা যা পড়তে বাধ্য হয়েছেন তার বাইরে নতুন কিছু আর পড়ার আগ্রহ বোধ করেন না। কিন্তু প্রশ্ন করলে শিক্ষার অভিমান তারা জবাব দেন নতুন লেখা অবদ্ধ এবং অর্থহীন বলেই তারা তা পড়েন না। যেন কবিতা পড়তে তারা সর্বদাই উদ্গ্রীব। লেখকের ঘাড়ে দোষটা চাপিয়ে দেন তারা যে নিজেরা আপডেটেড নন এইটা তারা স্বীকার করতে চান না। অবশ্য কবিতা সম্পর্কিত শিক্ষিত সমস্যার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় মূলত দায়ী। কোনো বিশেষ বিষয়ে রুচি বা প্রবণতা অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচনের সুযোগ আমাদের প্রায়ই হয় না। জীবিকা অথবা সামাজিক পরিচয়ের কথা ভেবে কোনো একটা ডিগ্রি পাওয়ার জন্যই আমরা তা করি। পছন্দ মতো আমরা আমাদের বিষয় বেছে নিতে পারি না। তাছাড়া শিক্ষাটা দেওয়াও হয় এমনভাবে যাতে আমরা নিজস্ব চিন্তাভাবনার বালাই না রেখে অন্যের বক্তব্যের পুনরাবৃত্তি করি। নোট মুখস্থ করো এবং লেখো। সাহিত্যের অনুধাবন ও মূল্যায়নের দিক থেকে এর এক ব্যাপক পরিমাণও আছে। আমরা খুব সহজে প্রচারের শিকার হই। যার প্রচার বেশি তিনি বড় কবি, যার প্রচার নেই তিনি কবিই নন, তার কথা কেউ জানেই না। যখন বয়স কম থাকে তখন তো বটেই, তারপরেও অন্য যা জোর গলায় বলে দেয় সেই অনুসারে আমরা সমসাময়িক ছোট বড়োর ধারণা তৈরি করে ফেলি। কবিতার ভালো মন্দ অবশ্যই তার অন্তর্গত। তাহলে কি কবিতার বিরুদ্ধে অবদ্ধতার অভিযোগ একেবারে ভুয়ো? তা নয়। এই যে কবিতা সম্পর্কে যে দুর্বোধ্যতা বা দুরূহতার অভিযোগ যেটা আছে সেটা যে একেবারেই নয় সেটাও তিনি স্বীকার করছেন। কিছুটা আছে বলে তিনি স্বীকার করছেন, তিনি মনে করছেন। এরপর বলছেন, তবে বদ্ধতা বা অবদ্ধতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটা দিক আছে কবিতার, যা বিবেচনা করতে হলে হয়। সেসবই বহির্জীবন এবং অন্তর্জীবনের অনুভব এবং উপলব্ধির সঙ্গে জড়িত। প্রকাশ পদ্ধতি থেকে এই ব্যাপারটা আমাদের কাছে ধরা পড়ে। ভেঙে বলতে হয় প্রকাশের চিত্ররূপ এবং শব্দরূপকে ভিত্তি করেই কবিতার এই বিশেষ মূর্তি গড়ে ওঠে। লিখিত কবিতাটা চোখে দেখলে যে আমরা চিত্ররূপটা পাই সেইটা, আর যে সমস্ত শব্দ ব্যবহার করে আমরা কবিতাটা লিখছি সেই শব্দরূপটা, এই দুটোর উপরে কবিতার অস্তিত্বটা নির্ভর করে, বিশেষ মূর্তি গড়ে ওঠে। কিভাবে তা একটু কাছ থেকে দেখলে একটা আন্দাজ পাওয়া যাবে। পৃথিবীতে আমাদের জীবন ধারণকালে আমরা যা দেখি শুনি তার অনুষঙ্গে যা অনুভব করি উপলব্ধি করি তা সবসময় সুস্পষ্ট নয়, সুনির্দিষ্ট নয়। চেতন আর অবচেতনের ভূমিকা থাকে তাতে, স্বপ্নচারিতাও তার সঙ্গে জড়ানো, কিন্তু তা অবাস্তব নয়, কেননা তা আমাদের অস্তিত্বেরই অংশ। তবে তাকে যদি প্রকাশ করতে হয় তাহলে
চকিত প্রেক্ষণের ছবিতে তাকে ফোটানো কিংবা স্বপ্নপ্রয়াণের আভাসে তাকে আনা ছাড়া উপায় নেই। তার আদ্যন্ত অভিব্যক্তিতে বিচ্ছিন্ন উপাদান না থেকে পারে না এবং কিছু কিছু আপাত অসংলগ্নতাও। এসব বাদ দিয়ে নিটল কবিতা তৈরি করতে গেলে তা হবে মিথ্যা প্রতিমূর্তি এবং অবাস্তব। যে কবিতায় এই ধরনের প্রকাশ থাকে তা পাঠককে কিছু বাধার সামনে নিয়ে যায়, যা এক প্রাথমিক দুর্বোধ্যতা সৃষ্টি করে। তার কারণ আমরা যে বিন্যাসে ও যে প্রত্যক্ষতায় অভ্যস্ত তা এতে নেই, কিন্তু এক বিশেষ জীবন সৃষ্টির প্রতিফলন হিসাবে এ রচনা অর্থপূর্ণ, এমনকি একে সামঞ্জস্যপূর্ণও বলা যায়। নিবিষ্ট পাঠকের মনের উপর এর অভিঘাত ক্ষমতা অস্বীকার করা যায় না। আর এক ধরনের কবিতায় বাধা দেখা দিতে পারে শব্দকে আশ্রয় করে। রচনার বোধগম্যতার শব্দ সম্পর্কিত এই সমস্যা কেন ঘটে এবং কিভাবে, তার ব্যাখ্যা করা যায় এইভাবে। আমাদের সাধারণ দৈনন্দিন কথাবার্তায় আমরা সচরাচর যেসব কাহিনী, নিবন্ধ, এমনকি কবিতা পড়ি বা লিখি, তাতে ব্যবহৃত প্রত্যেক শব্দের একটা সীমাবদ্ধ নির্দিষ্ট অর্থ থাকে, যাকে বোধহয় বলতে পারি খুচরো মানে। কবিতায় কোনো কোনো ক্ষেত্রে ওই অর্থ সম্বল করে কথা বললে সুবিধে হয় না, কেননা ভাব প্রকাশে তা খুব সাহায্য করে না। প্রচলিত শব্দ প্রয়োগ আমরা যেভাবে করি সেইভাবে প্রচলিত শব্দ প্রয়োগের মাধ্যমে কবিতাকে প্রকাশ করা সম্ভব হয় না। তখন প্রতি পদে আক্ষরিকভাবে অর্থ করলে হদিশ পাওয়া যাবে না। শব্দটির যে ব্যবহারিক অর্থ, আমাদের ব্যবহারিক জীবনে আমরা যে অর্থ পাই, সেই অর্থ খুঁজলে হবে না, কারণ তখন শব্দ ও বাক্যের ধর্ম হয়ে দাঁড়ায় অভিমুখীনতা। তারা একটা চৌহদ্দির মধ্যে অনড় থাকে না। এমনকি কোনো কবি অনুরূপ ক্ষেত্রে ধ্বনি ও তার অনুষঙ্গ অনুসারে এমন শব্দও ব্যবহার করতে পারেন যা আমাদের শব্দভাণ্ডারে নেই, যা তাঁরই এক প্রয়োজনগত স্বাভাবিক নির্মাণ। কিন্তু এইসব বিবেচনার পর কবিতার অবদ্ধতা কি সর্বত্র নিশ্চিহ্ন হয়ে যায়? যায় না, এটাই দুর্ভাগ্য। এসব বিবেচনা সব রকম করে বিবেচিত মানসিকতা নিয়ে যদি আমরা কবিতার সঙ্গে যাপন করি, তাহলেও কিছু কিছু কবিতা হয়তো এইসব অভিযোগের উত্তর দিতে পারে না। আর একটি অংশ এই অবদ্ধতা প্রসঙ্গেই, সেটি পড়ে আজকের পড়া শেষ করব। কবি লিখছেন, কবিতার সত্যিকার অবদ্ধতার প্রধান ক্ষেত্র যেটা আমার ধারণা, সেখানে কর্তৃত্ব করে আত্মম্ভরিতা, অহংকার, আত্ম অহংকার। সৃষ্টি যদি তাকে বলা যায়, তাহলে বলবো সে সৃষ্টিকে সম্ভব করে কাব্য ক্ষমতা ততটা নয় যতটা কাব্য ক্ষমতার ভান। যে কোনো শিল্পের বেলাতেই ভান ভীষণ গোলমাল বাঁধায়, মানুষকে তা বিভ্রান্ত করে দেয়। ভনিতা। আমি বাস্তবিক যা নই সেই রকম যদি আমাকে দেখাতে চাই, তাহলে এমন উপায় নিতেই হয় যা আমাকে অন্যের ধরা ছোঁয়ার বাইরে রাখে। ধরা দেব করে শেষ পর্যন্ত ধরা না দেওয়া, শব্দ, বাক্য, ধ্বনি ইত্যাদি সব কিছুর মিশ্রণকে এক শূন্যতার মধ্যে ঠেলে দেওয়া, এই হয় এই সৃষ্টির প্রকৃতি। এক তুচ্ছ অর্থহীনতা এর বৈশিষ্ট্য। যিনি এমন কবিতা লেখেন, তিনি জ্ঞাতসারেই তার অবদ্ধতা নির্মাণ করেন। অন্যের বোধ ও বুদ্ধির ঊর্ধ্বে নিজেকে স্থাপন করে নিজের মহত্ব প্রতিষ্ঠার এই উদ্যমকে অক্ষমতারই নামান্তর বলা যায়। এ কাব্যের কোনো নিহিত অর্থ কোনো কালেই কি উদ্ভাসিত হতে পারে? প্রকৃত কবি ক্ষমতার অধিকারী যিনি, তাঁর সে ক্ষমতার সঙ্গে থাকে কবি স্বভাব। সে স্বভাবে ভিত্তি আন্তরিকতা এবং সততা, নিজের প্রতি সততা।
নিজের সঙ্গে চালাকি না করে কবিতা রচনা করা। আর একভাবেও কবিতায় অবাধ্যতার জমি তৈরি হতে পারে। কীভাবে কবিতা অবদ্ধ হয়ে ওঠে সেগুলো তিনি বলছেন। ওইটা হলো শব্দ প্রয়োগে চালাকি, নির্মাণে চালাকি। আর এইটা আর কি বলছেন দেখি। কিন্তু সেক্ষেত্রে কবির ক্ষমতা সম্বন্ধে প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে তার পথ সম্বন্ধে। যত ক্ষমতাবানই হন না কেন, কবি যখন মানুষী আবেগ অনুভূতি থেকে তার ব্যবহৃত অভিধা ও বাক্যকে বিচ্ছিন্ন করে এক পৃথক শব্দজগৎ গড়ে তার অধীশ্বর হতে চান, তখনই এই অবদ্ধতা দেখা দেয়। কেননা মানুষ আর তার নাগাল পায় না। তখন হাজার রকম টিকাভাষ্য করতে হয়, খাড়া করতে হয় হাজার রকম তত্ত্ব। এত কাণ্ড করে পাঠকের চোখে সে কাব্যের বৈশিষ্ট্যতা হয়তো ফুটিয়ে তোলা যায় এবং কবির প্রতিভা প্রমাণ করা যায়, কিন্তু সে কাব্য কখনো পাঠককে নাড়ায় না, পাঠক তার বাইরেই থেকে যায়। মালার্মের মতো প্রতিভার ক্ষেত্রে এটাই ঘটেছে বলে আমার বিশ্বাস। এবং আমার বিশ্বাস, যারা শিল্পের খাতিরে শিল্প তত্ত্ব প্রচার করেন, চূড়ান্ত অবস্থানে তারা এই অবদ্ধতাতেই পৌঁছন। এই দুই ক্ষেত্রেই কবি এক কৃত্রিমতার দিকে ঝোঁকেন, যা কবিতার গ্রহণীয়তাকে বিসর্জন দেয়। এছাড়া কবিতা সত্যই অবদ্ধ হবার কোনো কারণ নেই। কেউ যদি এই পৃথিবীর মানুষ হয়, তাহলে অন্য মানুষদের অস্তিত্বের অভিজ্ঞতা তারও অভিজ্ঞতা। পাঠক ও শ্রোতার সঙ্গে কবির এই গভীর যোগসূত্র তো অনুক্ষণ রয়েছে। কোনো আন্তরিক ও অকৃত্রিম সৃজন প্রতিভা এই মানবিক বন্ধন স্বীকার করে না। অতএব কোনো শক্তিমান কবির কণ্ঠ যদি অন্যেরা অভ্যাসগত এবং সমাজগত বাধার জন্যে সঙ্গে সঙ্গে শুনতে নাও পায়, তবু পরে তা শুনবে, তাতে সন্দেহ নেই। মানে আমি যদি কাউকে নকল করে থাকি, কৃত্রিমভাবে কবিতা লিখি, কারোর কবিতাকে আমি যদি কৃত্রিমভাবে উপস্থাপনা করি আমার নাম দিয়ে, তাহলে সেটা সমসাময়িককালে ধরা না পড়লেও পরবর্তীকালে সেটা ধরা পড়বে। এখন এই যে আমরা এত দূর পর্যন্ত কবিতার বদ্ধতা অবদ্ধতা সম্পর্কে অরুণ মিত্রের যা বক্তব্য সেটা আমরা পড়ে এলাম। কবিতাকে নতুনভাবে লিখতে গেলে, নতুনভাবে শব্দ প্রয়োগ করতে গেলে কোথায় কবি অসৎ হচ্ছেন, নিজের প্রতি অসৎ হচ্ছেন, এই সব প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। এখন যিনি নতুন লিখতে এসছেন, এ কথাটিও তিনি আগে বলেছেন যে তাকে নতুন রাস্তা খুঁজতে হয়। নতুন রাস্তা মানে তো এই ভাষার মধ্যে, একই ভাষার মধ্যেই তাকে নতুন রাস্তা খুঁজতে হবে। দেখুন, আমাদের মানুষের জীবনে, আমাদের এই মানব সভ্যতার জীবনে, মানুষের জীবনের যে অভিজ্ঞতা তা কিন্তু মোটামুটি নির্দিষ্ট। জন্ম, মৃত্যু, বিবাহ, জরা, ব্যাধি, প্রেম, অপ্রেম, হিংসা, দেশ, লাভ, ক্ষতি, স্বর্গ, মর্ত্য, পাতাল, জড়, জীব, এই তো অভিজ্ঞতা আমাদের জীবনে, নির্দিষ্ট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা, এই উপাদান দিয়েই আমাদের কবিতা লিখতে হবে। যেভাবে পৃথিবীর প্রথম সভ্য মানুষটি তার জন্মের অভিজ্ঞতা বর্ণনা করেন, আর আজ আমি আমার জন্মের যে অভিজ্ঞতা বর্ণনা করি, সেই বর্ণনার মধ্যে বিশেষ কিছু ফারাক নেই। ফারাক আছে ভাষার, ব্যবহারিক ভাষার ফারাক আছে, এবং কিছু উপকরণ। আগেকার দিনে একটি মানুষের যেভাবে আপনার জন্ম হতো ধাইমার কাছে, আপনার আতুর ঘরে, আর আজকের একটি মানুষ যে আধুনিক ব্যবস্থায় জন্ম লাভ করে, দুটো তো এক নয়। এই উপকরণগত ফারাকটুকু এক, আলাদা, কিন্তু জন্মের যে পদ্ধতি, মাতৃগর্ভ থেকে পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হওয়ার যে পদ্ধতি, সেটা একই, সেই অভিজ্ঞতা একই। জীবন আচরণের প্রেম, ভালোবাসা, অমুক তমুক, এসবও এক, এবং মৃত্যুর যে অভিজ্ঞতা সেটাও এক। শুধু কিছু উপকরণগত তফাৎ আছে, আর আমাদের প্রকাশ করার ক্ষেত্রে তার ভাষার কিছু পার্থক্য ঘটে যায়। এখন যেহেতু আমাদের জীবনের অভিজ্ঞতা মোটামুটি নির্দিষ্ট, তাই আমাকে যদি নতুন করে কবিতা লিখতে হয়, তাহলে আমাকে নতুন ভাষার আশ্রয় নিতে হয়, নতুন করে প্রকাশ করার উপায় খুঁজে বার করতে হয়। সেই ক্ষেত্রে সেটা করতে গিয়ে প্রথম দিকে হয়তো
কেউ তার নিজের কবিতার নিজের প্রকাশ ক্ষমতাকে সম্পূর্ণরূপে গড়ে তুলতে পারেন না, সেই ক্ষেত্রে হয়তো খানিকটা দুর্বোধ্যতা বা অবদ্ধতা এসে থাকতে পারে। পরবর্তীকালে সেই কবি সেই দুর্বোধ্যতা বা অবদ্ধতাকে কাটিয়ে ওঠেন এবং কবির ভাষার সঙ্গে ততদিনে পাঠকও পরিচিত হয়ে যান। কিন্তু কোনো কবি যদি আদপেই তিনি কবি না হন, কবি মানসিকতার না হন, তিনি যদি শুধু শব্দ নিয়ে নাড়াচাড়া করেন, তিনি তা করলেও তিনি পারবেন না শব্দগুলোর মধ্যে পারস্পরিক অন্যায় তৈরি করতে পারবেন না, যেহেতু তিনি কবি নন। শব্দগুলোর সঙ্গে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের শুভ পরিণয় তিনি ঘটাতে পারবেন না, যেহেতু তিনি কবি নন। অতএব এই দুর্বোধ্যতা বা অবদ্ধতার যে অভিযোগ আছে, সেই অভিযোগকে স্বীকার করে নিয়েই আমাদেরকে নতুন রাস্তা খোঁজার পথে নামতে হবে, নচেত আমাদের কবিতা লেখার কোনো অর্থ হয় না। আমাদের পূর্ববর্তী কবিরা যা কবিতা লিখে গেছেন তা যথেষ্ট। সেই কবিতাগুলোকে অনুকরণ করে নিজের নামে আলাদা করে আবার লেখার কোনো অর্থ হয় না। নমস্কার।